চারটি দল নিয়ে গঠিত। চারটি দলের মধ্যে দুনিয়ার মজদুর হক বাংলাদেশের সমস্ত মিডিয়ার বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই কারণে আপনাদেরকে আরো কয়েকবার এনেছি। আজকে কিন্তু প্রেক্ষাপট একটু ভিন্ন। আজকের প্রেক্ষাপটে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, আমরা মনে করি সেই নির্বাচনে আমাদের গণতান্ত্রিক বাম ঐক্য নিজস্ব প্রত্যেক দলগতভাবে আমরা প্রার্থী তালিকা আজকে আপনাদের হাতে দেব বলে আপনাদেরকে আনছি কষ্ট করে। আপনারা জানেন চারটি রাজনৈতিক দল মিলে গণতান্ত্রিক যে বাম ঐক্য, সেখানে বাংলাদেশের সাম্যবাদী দল, মার্ক্সবাদী লেনিনবাদী, সেখানের মধ্যে সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সেখানের মধ্যে আছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সেখানের মধ্যে আছে আপনার প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি পিডিপি সহ আমরা চারটি দল একসাথে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব। এর আগে একটু কথা বলি। আমি কথা বলে আপনাদেরকে এটা পড়ে আমাদের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে দেশ জাতি সম্পর্কে কিছু বলবেন। আমি দেশ জাতি পর্যন্ত যাব না। আমি আপনার আজকে বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে, ইউনূস আমাদের বাঙালিদের, আমাদের দেশের বাংলাদেশের মানুষকে বিভক্ত করার জন্য আপনার জানেন 3 পার্টির স্বজনকে নিয়ে জাতিসংঘে গিয়েছে। আমি মনে করি ইউনূস সাহেব জাতিসংঘে গিয়ে আমাদেরকে যে অপমানটা করাইছে রাজনৈতিক নেতৃবৃন্দকে, এটা কিন্তু দায় দায়িত্ব ইউনূসকে বহন করতে হবে। আমরা এর আগে ওনার পদত্যাগ চাইছি। আজকে কিন্তু আমরা দীক্ষা জানাই যে রাজনীতি নেতৃত্বকে সে বিদেশের মাটিতে নিয়ে যে অপমানটা করাইছে, এটা আদৌ উনি ক্ষমার অযোগ্য হিসাবে অপরাধ করেছেন। বন্ধুরা, সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা জানেন আমাদের যারা আমরা এই জোটে আছি গণতান্ত্রিক বাম ঐক্যে, আমাদের কোনো অর্থ, আমাদের কোনো পেশি শক্তি, আমাদের কোনো আপনার ঠ্যাঙ্গারে বাহিনী, গুন্ডা কিছুই নেই। আমরা এই নির্বাচন কমিশনকে আরো আগে বলেছি, যদি নির্বাচন আপনি সুষ্ঠু করতে চান তাহলে কালো টাকা, পেশি শক্তি, গুন্ডা চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখছেন আমাদের ডাকসুতে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে ডাকাতি হয়েছে, জামাত ইসলাম যে ডাকাতি করেছে পুরো ভ্যালট ছাপিয়ে, এটা আপনারা প্রত্যেক সাংবাদিকের এই লেখনীর মাধ্যমে আমরা পত্রিকাতে পাইতেছি, আপনাদের কথার মাধ্যমে শুনতে পাইতেছি। আমি মনে করি জামাত ইসলামকে এখনো যদি কন্ট্রোল করতে না পারে ইউনূস, তাহলে এদেশের মৌলবাদের যে উত্থান হবে, সেই উত্থান এত ভয়াবহ হবে যেটা বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাবে। তাই আমরা মনে করি, আমরা যারা সেকুলার এবং আমরা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমাদের মধ্যে অলিখিত ভাবে হলো আমাদের একটা আপনার জোটের মতোই আছে যে আমরা এই দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ চাই। এই আলোকে আগামী দিনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন হবে আপনার ফেয়ার এবং আপনার ওই একেবারে গণতান্ত্রিক, এবং মানুষ যেন ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। পরিশেষে আমি আপনাদের সামনে আমাদের আজকের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাটা ঘোষণা করব। দয়া করে আপনারা নিলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রথমে আসেন গণতান্ত্রিক বাম ঐক্য জোটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা। 1 নম্বরে আছে, আমি আজকের সবার সভাপতি হিসাবে আমার নামটা 1 নম্বরে আসছে, কমরেড হারুন চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দল এমএলএ সভাপতি ও ঢাকা 8 আসন, শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর এবং এটা সংসদীয় আসন হলো 181। আর এছাড়া আমি আরো 2টি আপনার ওই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আমার বাড়ি হলো লক্ষ্মীপুর জেলা। আমি লক্ষ্মীপুর জেলার 3 নম্বর যে আসনটা, সেই আসনের চন্দ্রগঞ্জ এবং লক্ষ্মীপুর সদর, সেখানেও আমি প্রতিদ্বন্দ্বিতা করব। লক্ষ্মীপুর চাই যেটা রামগতি এবং কমলনগর মিলে, সেখানের মধ্যে আমার আপনার নেতা কমরেড মোহাম্মদ তোহা, এই ভদ্রলোক তার বাড়ি, আমি আমার নেতার এলাকাও নির্বাচন করব ইনশাল্লাহ। আমরা আপনার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আসেন আপনার কমরেড ডাক্তার শামসুল আলম,
আপনি আগে পরিচয় দেন, আপনি কথা বলেন কোনখান থেকে ইলেকশন করবেন। আমি ডাক্তার শামসুল আলম, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করছি। তারপরে আসেন আবুল কালাম আজাদ, উনি উনার পরিচয়টা দিবেন। আমি নির্বাচন করব ঢাকা 10 থেকে নিউ মার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান। আসনের নাম এই হয়েছে 183। হ্যাঁ, তারপরে আসেন হারুনুর আর রশিদ খান, প্রগতিশীল, উনি উনার পরিচয়টা দিবেন। হ্যাঁ ভাই, আপনার। আমি হারুনুর রশিদ খান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব, ঢাকা 1 নবাবগঞ্জ দোহার আসন থেকে আমি নির্বাচন করছি। তারপরে আছে কমরেড খান মোহাম্মদ নুরে আলম, আপনার পরিচয় দেন। খান মোহাম্মদ নুরে আলম, রাজাপুর কাঠালিয়া, জালুকাঠি 1 125। তারপর একটু কথা বলো, 1 মিনিট অসুবিধা নেই। কমরেড মোহাম্মদ শাহজালাল মোল্লা, আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ শাহজালাল মোল্লা, রংপুর 5 মিঠাপুকুর থেকে আমি নির্বাচন করার জন্য। মোহাম্মদ মনিরুল ইসলাম আছেন নাকি এখানে? মনিরুল ইসলাম আসেন নাই, আচ্ছা উনারে আবার পরিচয় করাবো। তারপর আনিসুর রহমান রাসেল, উনি আছেন? উনিও নাই। তারপরে আছেন আপনার কই কাজী আদনান আজিম তুষার, উনি আছেন? উপস্থিত নাই। আল শাহাদাত জামান, প্রগতিশীল গণতান্ত্রিক দল, আছেন? ও আচ্ছা, মোহাম্মদ, আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ হাবিব মিয়া, প্রগতিশীল গণতান্ত্রিক জোট দল, আপনার উনিও বোধহয় আসেন নাই। কমরেড কাউসার মনসুর, সমাজতান্ত্রিক মজুর পার্টি, আপনি আপনার পরিচয়টা দেন। আমি কাউসার মনসুর, পলিট ব্যুরোর সদস্য, সমাজতান্ত্রিক মজদুর পার্টি। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ 6 শাহজাদপুর। কমরেড সোহেল রানা, উনি আসেন? বলেন। বগুড়া 5 শেরপুর ভোট আসনে আমি সমাজতান্ত্রিক মজদুর পার্টি গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষ থেকে। হ্যাঁ, বাবু, এটা কি? ঐশু মার্মা। বাবু ইস্যু মার্মা, খাগড়াছড়ি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ভুইমারা। আমি এখানে রাজনৈতিক অস্থিরতার কারণে আসতে পারে রাত্রে 12টা পর্যন্ত বসেছিল, ভবিষ্যতে উনি নির্বাচন করবেন। আর বাকিটা ওই আমরা প্রিন্ট করতে পারি নাই কারেন্টের কারণে। আপনারা আমাদের হারুন ভাই এখন নামগুলো পড়ে শোনাবেন উপরে, এখানে থাকলে আপনারা হাত উঠে পরিচয়টা দিবেন। ইউনুস মুন্সি, হ্যাঁ সোশ্যাল বলেন আপনার মোহাম্মদ ইউনুস মুন্সি, বরিশাল 1 আসন থেকে হিসাবে ইলেকশন করে। হ্যাঁ বলেন। লিখা আক্তার, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বরিশাল 2 উনি উপস্থিত হতে পারেন না। হ্যাঁ, আর রেখা আক্তার, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির, উনি বরগুনা 2 আসন থেকে, পাথরঘাটা বেতাকি এই আসন থেকে প্রার্থী। বলেন। 19 জন প্রার্থী এখন উনার নাম তো আসে নাই, কেউ বাকি নাই। আপনার নাম বলা হয়েছে? ও সরি এদিকে আছে আছে আরো 2 জনের নাম নাম আছে 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 এই আছে থাকবে না কেন? আপনার ওই মানে আপনাদের নামগুলি একটু সকালে পাঠাইছে না? আছে আছে উপস্থিত আছে। না না, এই তো 7 নম্বরে আছে। আগেই আছে উনি। হ্যাঁ আছে তো, আপনি দেখেন না কেন? বলে দেন প্রিন্ট করা। নাজমা, আমি বলে দিই, বলে দিই। আছে তো 7 নম্বর 8 নম্বর। আরে ভাই ধরেন, বলে দেন, অসুবিধা আচ্ছা, কমরেড নাজমা বেগম, বাংলাদেশ ডেমোক্রেটিক এম এর কেন্দ্রীয় সদস্য, ঢাকা 15। আসসালামু আলাইকুম, আমি নাজমা বেগম, বাংলাদেশের সাম্যবাদী দলের ঢাকা 16 আসন থেকে আমি না ও সাধারণ আচ্ছা ঠিক আছে। রাত্রে যে কটা পেয়েছি সব এটা রাখেন, আপনি ওই যে সাংবাদিক দিয়ে দিয়েন। আপনার সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখছেন আমরা গরিব মানুষ, আমরা আপনার গরিবী হাওলাতে আপনাদের এখানে আপনার যারা আপনার বাংলাদেশ থেকে চলে যাবে, তারা হলে আজকে বড় বড় রেস্টুরেন্টে আপনাদেরকে খাওয়া দাওয়া দিয়া
এই সাংবাদিক সম্মেলন করতেন। আমরা আপনাদের উপরে টোটাল নির্ভরশীল। আপনাদের মতন আমরা গণমানুষের থেকে চাঁদাও নেব, ভোটও নেব, নিয়ে আমরা নির্বাচন পরিচালনা করব। এবং আমি বিশ্বাস করি এদেশের খেটে খাওয়া মানুষ আর দুর্বৃত্তদেরকে আর ভোট দিবে না। যার পরিপ্রেক্ষিতে এর উপরে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমার নেতারা প্রত্যেকে 2 করে কথা বলবেন। আমি আপাতত এখানে বিরতি দিয়ে আমি ডাক্তার শামসুল আলম, সমাজবাদী মজদুর পার্টি, খুব সংক্ষিপ্ত আপনার একটু রাজনৈতিক প্রেক্ষাপট। সাথী বন্ধু, নির্বাচন করব নারায়ণগঞ্জের 1 রূপগঞ্জ আসন থেকে। আমি দীর্ঘ রাজনীতির সাথে আছি। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তারপর বিভিন্ন কর্মের সাথে যুক্ত থাকলেও রাজনীতিটা প্রধান করে জীবন পরিচালিত হয়েছে। আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা আপনাদের সাথে রাজপথে ছিলাম। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের 1 তারিখ এবং 4 তারিখ ঢাকায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি এবং আমাদের সারা দেশের বন্ধুরা রাজপথে ছিল। আজকে নির্বাচন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মনে করি না যে নির্বাচন আদৌ হবে, কিন্তু যেহেতু জাতীয় নেতৃবৃন্দ এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘ গিয়ে ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে, আমরা এটা বিশ্বাস করছি যে নির্বাচন হবে। কিন্তু অনেকের মুখে মধু অন্তরে বিষ থাকে। আমরা এইটাকেও ভাবছি যে মুখে মধু অন্তরে বিষ নিয়ে অনেকেই নির্বাচন ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করতে পারে। আজকে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আপনারা জানেন যে 1971 সালে 3টা ঘোষণার মধ্যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। 1 সাম্য, 2 মানবিক মর্যাদা, 3 সামাজিক ন্যায় বিচার। এই 3টা ঘোষণা ছিল বাংলাদেশের মূল মন্ত্র। সেই ঘোষণার মধ্য থেকে বাংলাদেশের এই 54 বছর পরিচালিত প্রকৃতপক্ষে হয় নাই। আমরা 31 দফা প্রণয়ন করেছি বিএনপির সাথে মিলে। সেই 31 দফার মধ্যে বাংলাদেশকে মিনিমাম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একটা কর্মসূচি সেখানে আছে। বিএনপি গ্রামে মহল্লায় 31 দফা ফেরি করে বেড়াচ্ছে। গণতান্ত্রিক বাম ঐক্য তার সাধ্য অনুসারে 31 দফা ফেরি করে বেড়াচ্ছে। আমরা মনে করি 31 দফা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আন্দোলন একসাথে করব, আমরা নির্বাচন একসাথে করব, আমরা রাষ্ট্র ভবিষ্যৎ সরকার একসাথে বানাবো। এটি বিএনপির যেমন বক্তব্য তেমন গণতান্ত্রিক বাম ঐক্যেরও বক্তব্য। ফলে আমরা যৌথ নির্বাচন করার একটা চেষ্টা আমাদের আছে। ভবিষ্যতে বিএনপির নির্বাচনী বোর্ড এটা ঘোষণা দিবে। আজকে আমরা গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে এই ঘোষণা দিলাম। আপনারা সবাই লিখনির মধ্যে জাতির কাছে জানিয়ে দিবেন যে গণতান্ত্রিক বাম ঐক্যের 19 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। সর্বশেষ আমি আমার সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশের শ্রমিক কৃষকের ভবিষ্যৎ লড়াইকে আরো গতিশীল করার আন্দোলন হিসেবে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের। আজকে সিরিয়াল মোতাবেক আপনার এখন আমাদের হারুন ভাই আপনার সামান্য সংক্ষেপে আপনাদেরকে আজকে আর লাগবে না লাগান আমরা ইয়েতে বলেন হাতে দয়া। উপস্থিত গণমাধ্যম কর্মী ও বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা এই অথর্ব অপরিণামদর্শী এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে আমরা গত জুলাই মাসের 8 তারিখ থেকে ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা দাবি করেছি যে একটি নির্বাচনকালীন সরকার গঠন করে এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতাকে হস্তান্তর করার জন্য। আপনারা জানেন যে দেশের
এমন একটি অচল অবস্থা তৈরি হয়েছে, আমাদের একজন প্রার্থী খাগড়াছড়ি থেকে ঢাকায় আসবে, তার পুরো প্রস্তুতি ছিল, এর ভিতরে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সেখানে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই সরকার একটা ম্যাসাকার করে তুলেছে। যে কোনো ঘটনাকেই এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় বা প্রশাসনিক কাঠামো দিয়ে সমাধান করতে এই 14 মাস পরেও ব্যর্থ। এই সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছে। শেখ হাসিনার পরিত্যক্ত জুতা পায়ে দিয়েই এই সরকার হাঁটা শুরু করেছে। আমরা আদতেই বিশ্বাস করি না দেশের যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব। এখন পর্যন্ত নির্বাচনের পদ্ধতি নিয়ে এই সরকার সিদ্ধান্ত নিতে পারেনি, জাতিকে সিদ্ধান্ত জানাতে পারেনি যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। তারপরে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে স্পষ্ট করে কিছু বলে না। গণপরিষদ নির্বাচন, গণভোট, এরকম অনেক বিষয়গুলি সামনে নিয়ে আসে। এর ফাঁকে আপনারা ছাত্রদের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন যে এই সরকারের হাতে নির্বাচন কি হতে পারে। তো এখানে অনুমেয় যে এই সরকার এই জনগণের ভোটের অধিকারের কোনো কাজই এই সরকার করবে না। আইন শৃঙ্খলা এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে, জননিরাপত্তা নেই। তারপরেও গণতান্ত্রিক বাম ঐক্যের যে 4টি দল, আমরা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পক্ষে লড়াই সংগ্রাম করে আসছি। আমরা ভোটের এবং ভাতের অধিকার আদায়ের জন্য এই সংগ্রাম করে আসছি। আমাদের যেহেতু নির্বাচনের একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা প্রস্তুতি আমাদের সবসময় ছিল, সেই প্রস্তুতির কারণে আমরা আজকে আমাদের যুগপৎ আন্দোলনের আমাদের যে একটি সিদ্ধান্ত ছিল আন্দোলন, নির্বাচন, সরকার গঠন ঐক্যবদ্ধভাবে করা, এই কারণে বিএনপির সাথে আমাদের একটি নির্বাচনী সমঝোতার জন্যই আমরা আমাদের এই প্রার্থী তালিকা আজকে ঘোষণা করছি এবং আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমাদের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি কমরেড হারুন চৌধুরী আপনাদের কাছে এই প্রার্থী তালিকা পৌঁছে দিয়েছে, আপনারা পেয়ে গেছেন। আপনারা গণমাধ্যমে এটা প্রকাশ করবেন এবং আমরা যে রাজনৈতিক কি ভাবনা আমাদের, সেই বিষয়টাও আমরা এখানে উপস্থাপন করেছি, আমাদের নেতৃবৃন্দ করেছে, আপনারা জেনেছেন। এগুলো আপনারা পরিপূর্ণভাবে প্রকাশ করবেন। এই আমার আজকের বক্তব্য। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, সকলকে গণতান্ত্রিক বাম ঐক্য এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা দীর্ঘদিন দেখেছেন আমরা এই ফ্যাসিস্ট হটানো আন্দোলন করতে গিয়ে বিএনপির সাথে আমাদের একটি যুগপৎ আন্দোলন হয়। এই বিষয়টা মিডিয়ার লোকজন এবং সকলের অবহিত থাকা দরকার। তখন আমাদের যখন যুগপৎ আন্দোলন শুরু হয়, আমরা একাত্রে যুগপৎ আন্দোলন করি, তখন একটি রেজুলেশন হয়। সেই রেজুলেশনটা হয় এইটা যে আমরা এই স্বৈরাচার হটাও আন্দোলন একাত্রে করব, আন্দোলন সংগ্রাম একাত্রে করব। যদি নির্বাচন হয় নির্বাচন একাত্রে করব, যদি সরকার গঠন করা হয় নির্বাচনের পরে, তাহলে সেক্ষেত্রে আমরা সরকার গঠন করব একাত্রে। এবং শুধু আমরা বলছি না, গণতান্ত্রিক বাম ঐক্য বলছে না, বিএনপিও কিন্তু এখন পর্যন্ত সেই কথা বলছেন। অতএব যদি আমরা একাত্রে নির্বাচন করি, সেখানে আমাদের গণতান্ত্রিক বাম ঐক্যের 4টা পার্টি নিয়ে যে জোট, সেই জোটের তালিকাও আমরা প্রকাশ করব এবং সম্ভবত খুব শীঘ্র বিএনপিও তাদের তালিকা প্রকাশ করবে। তারপরে আমরা যৌথভাবে বসে সিদ্ধান্ত নিব যে কে কোনখানের প্রার্থী হতে পারে। আর লিয়াজু কমিটির ওই বিষয়টা জাতির কাছে স্পষ্ট থাকা উচিত, সেই কারণে আমি স্পষ্ট করলাম। দ্বিতীয়ত, আপনারা
হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা নির্বাচনকালীন সরকার কেন চাচ্ছি, ডক্টর ইউনূসের অধীনে কেন আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না এবং তার পদত্যাগও চাচ্ছি। এর অন্যতম কারণ আমরা মনে করছি ডক্টর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করার যে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দরকার হয় বা নিরপেক্ষ থাকতে হয়, তিনি সেইটুকু নিরপেক্ষ এখন পর্যন্ত হতে পারেন নাই। কারণ তিনি ক্ষমতা গ্রহণের পরেই সর্বপ্রথম বলেছেন যে আমাকে প্রধান উপদেষ্টা করেছেন এদেশের ছাত্ররা। সেই সময় তারা ছাত্র ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, আর এখন তারা এনসিপির পার্টি করেছেন। অতএব তিনি সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে থাকেন এনসিপিকে, সেটা বিদেশ ট্যুর থেকে সংলাপ পর্যন্ত। কিন্তু যদি নির্বাচনেও তিনি অগ্রাধিকার দিয়ে থাকেন এনসিপিকে, তাহলে তো নিরপেক্ষতা উনি হারাবেন। এই ওনার উপর আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা কোনোটাই নেই। তাই আমরা মনে করছি যে নির্বাচনকালীন একটি সরকার দরকার। সেখানে যদি আপনারা প্রশ্ন করেন উপায়টা কি, বিএনপির মহাসচিব, সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি হাইকোর্টে একটি মামলা করেছেন, তার বিচারের অপেক্ষাধীন। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণ বহালের জন্য তিনি যে মামলা করেছেন, আমরা সকলে যদি আদালতকে বলি আপনারা এই রায়টা দেন, তাহলে আমরা তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বাস্তবায়ন করে ওই রায়ের ভিত্তিতে আমরা নিরপেক্ষ একটি নির্বাচন পেতে পারি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ওনার আরো আমরা পদত্যাগ চাচ্ছি। এর অন্যতম আরো কারণ, ওনার ক্ষমতা নেওয়ার পরে ওনার উচিত ছিল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা, কিন্তু সেই সিন্ডিকেট উনি ভাঙতে পারেননি। আর অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের নামে প্রতিনিয়ত মানুষের পকেট কাটছেন। তৃতীয়, উনি আসার পরে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিচার ব্যবস্থা থেকে সকল প্রতিষ্ঠানগুলো উনি কুক্ষিগত করেছেন। ওনার মতের ভিন্ন যারা, তাদের জামিন পর্যন্ত উনি অফ করে দিয়েছেন। অতএব এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একজন প্রধান উপদেষ্টা তিনি কুক্ষিগত করতে পারেন না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ওনাকে আমরা বারবার বলছি আপনি সংস্কারের নামে গণতন্ত্রের টুটি চেপে ধরতে পারেন না, কিন্তু আমরা দীর্ঘদিন দেখলাম উনি সংস্কারের নামে গণতন্ত্রের টুটি চেপে ধরেছেন। তাই আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন, খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য ওনাকে অনুরোধ করছি। এবং উনি যদি সংস্কারের নামে গণতন্ত্রের টুটি চেপে ধরেন, তাহলে একজন গণতন্ত্র হত্যাকারী হিসেবে সে আর রাষ্ট্রের প্রধান উপদেষ্টা থাকতে পারেন না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা দেখেছি উনি ক্ষমতা নেওয়ার পরে 2টি গণহত্যা চালিয়েছেন। উনি ক্ষমতা নেওয়ার 16 দিনের মাথায় পাহাড়ে নেটওয়ার্ক বন্ধ করে গণহত্যা করেছেন, গোপালগঞ্জে গণহত্যা করেছেন। অতএব একজন গণহত্যাকারী রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হতে পারেন না। উনি শুধু গণহত্যাই করেন নাই, বাংলাদেশে যতগুলো মব হয়েছেন সে সময় উনি নীরব ছিলেন, তাহলে নীরবতা হ্যাঁ সম্মতির লক্ষণ। অতএব যদি একজন মবের উস্কানিদাতা তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পারেন না। এছাড়াও শেখ হাসিনা যে লুটপাট করেছেন 15 বছরে, উনি 15 দিনের মাথায় সেই টাকা লুটপাট করেছেন। এই লুটপাটকারীও একজন প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পারেন না। উনি স্বৈরাচারীর এমন কোনো আচরণ নেই যেটা উনি করেন নাই, অতএব একজন স্বৈরাচারীর প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পারেন না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সর্বশেষ যে কথাটা বলবো, আমি আমার স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে চাই, কিন্তু উনি ক্ষমতা নেওয়ার পরে এ দেশে শত শত মানুষ নির্বিচারে বিনা বিচারে হত্যা করা হয়েছে। সেই হত্যাযজ্ঞ উনি কোনো ব্যবস্থা নেননি। অতএব আমি আমার এবং অনেক লাশ দেখা গেছে নদীতে, ব্রিজের নিচে পড়েছিল। অতএব আমি আমার স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের জন্য ওনার পদত্যাগ দাবি করছি। আর আমি কিছু বলবো না। আজকের এই সাংবাদিক সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুগণ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও পার্টির বাংলাদেশের সাম্যবাদী দল ও বামপন্থী নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে,
কিন্তু সেই ক্ষত এখনো আমাদের শরীর থেকে কাটেনি। কারণ এই মুহূর্তে আমার এইখানে থাকার কথা না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওই আমলে সব দখল করে নিয়ে গেছে। সেই মামলার বাদী আমি আজকে কোর্টে, এখন কোর্ট থেকে আসলাম। আজকে তারিখ ছিল, যদিও সাক্ষী গ্রহণ আজকে হয় নাই বিধায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক, বিএনপির সাথে যে কথাটা হয়েছিল যে একসাথে আন্দোলন, একসাথে সরকার গঠন, একসাথে নির্বাচন, ইতিমধ্যে যেহেতু ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, তারই ধারাবাহিকতায় আমাদের বাম ঐক্য প্রার্থীতে আজকে ঘোষণা করছে। আশা করি সামনে বিএনপির সাথেও আমাদের বৈঠক হবে। সেই বৈঠকের ভিতর দিয়ে জোটগত নির্বাচনের আসনের যে বিষয়গুলো আছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আমি আশা করি। অতএব আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক রাজাপুর কাঠালিয়াবাসীর। তাই আছে নির্বাচন যদি একপেশিস নির্বাচন করার চিন্তা করে ইনুস সাহেব, তাহলে কিন্তু এই বামপক্ষকে আপনার চিনেন, বামপক্ষ রাজপথ ছাড়া অন্য কিছু ভাবে না। তাহলে কিন্তু ইনুসের পদত্যাগ না পালে যাওয়ার রাস্তা পাবে না আমরা মনে করি। এবং দেশ বিরোধী যে ষড়যন্ত্র ইনুস করতেছে, আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা সমস্ত তার পরিকল্পনা ধ্বংস করে দেব। আমরা এখানে করিডোর দেব না। আমার সেন্ট মার্টিনে যেন আমি যেতে পারি সেই ব্যবস্থা করব। আমার আপনার পোর্ট বিদেশিদের হাতে আমরা তুলে দেব না। আমার বাংলার মানুষেরা এই পোর্ট পরিচালনা করবে এবং বাংলার মানুষেরা এই পোর্টকে রক্ষা করবে। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যদি আমার আবার প্রয়োজন হয় আপনাদেরকে ডাকলে একটু আপনার কষ্ট করে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেককে সালাম, আসসালামু আলাইকুম। মানে যারা যারা হচ্ছে যে আসন নিয়ে দাঁড়াচ্ছেন নির্বাচনে, আগামী নির্বাচনে, সেই আসনে তো অবশ্যই বিএনপি জামাত আছে, তো তাদেরকে আসলে আপনারা মানে টেক্কাটা কিভাবে দিবেন? আমরা একটু আগে আমার পার্টির নেতা খান মোহাম্মদ নুরে আলম বলছে, আমাদের যে তালিকাটা আমরা এখন প্রকাশ করছি সেই তালিকার সাথে ইয়ে করার পরে ফাইনাল তালিকাটা আমাদের যোগ্যতভাবে বিএনপি সহ যারা